আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি SS6627 ব্লগসের জনতার কথা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আমি আলোচনা করেছিলাম সিন্ডিকেট এবং রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নিয়ে এবং ছাত্র সমাজ ও অনলাইন অ্যাক্টিভিস্ট দ্বারা একটা প্রতিষ্ঠানের কথা বলছিলাম, প্রতিষ্ঠিত করার কথা বলছিলাম। তো প্রথম দ্রব্যমূল্যের ভিত্তিতে প্রথম যে জিনিসটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, সে জিনিসটা হচ্ছে আমাদের খাবার। আমাদের কৃষকের যখন ফসল ফলান তখন সে কৃষক তার সঠিক মূল্য পায় না, অথচ একজন ক্রেতা যখন ওই ফসলটাই বাজার থেকে ক্রয় করেন তখন অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করতে হয়। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে আইন আছে প্রচুর, কিন্তু আইনের প্রয়োগ কেউই করেন না। কারণ একটাই, যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তার অনেক কর্মী থাকে, তার দল চালানোর টাকা লাগে, তার কর্মীদের চালানোর টাকা লাগে, তার নিজের জন্য কিছু করা লাগে। এই যে একটা মন মানসিকতা, এই যে একটা কালচার, এই কালচার থেকে আমাদেরকে বেরো আসতে হলে অবশ্যই আমাদের দেশে জাতীয় সরকার দরকার। যে দেশে একটা ভোটের দাম 5,000 টাকা, আমরা কিন্তু ভোটের সময় ভোট বিক্রি করে থাকি। তো আমি যদি আমার নিজের ভোট একটা রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিই, 5,000 টাকা না, ধরেন 5 লাখ টাকায় বিক্রি করে দিলাম, এই 5 লাখ টাকা কিন্তু আমার মাথার উপর থেকে এই রাজনৈতিক দল ফায়দা লুটবে। 5 লাখ টাকা যদি আমার পিছনে খরচা করে থাকে, তো আমার মাথার উপরে থেকে সে 15 লাখ টাকা কামাইব বা 30 লাখ টাকা কামাইব, এইটাই কিন্তু তার কাম্য থাকবো। এইটাই, কেউ লস করে কিন্তু কারো উপকারে আসবে না। তো আমাদের নাগরিকদের প্রথম সতর্কতা এইটাই যে আগামী নির্বাচনে অবশ্যই আমরা কেউ ভোট বিক্রি করব না। ভোট মূল্যবান একটা জিনিস, ভোট আমানত একটা জিনিস। ভোট নিজের বাক স্বাধীনতারে কিছু অংশ যারা আমি নির্বাচিত করতেছি তার হাতে তুলে দেওয়া। তো আমি টাকার বিনিময়ে যদি একজন অসৎ রাজনীতিবিদকে নির্বাচিত করি, সে আমার টাকা দিয়ে কিনে নিল, আমি তারে নির্বাচিত করলাম, সে যে আমার উপকারে আসবে এটা কখনো না। খালি রাজনৈতিক দলের দোষ দিলেও হবে না, খালি সরকারের দোষ দিলেও হবে না, আমাদের নিজেদেরও কিছু দোষ আছে, কিছু দায়িত্ব আছে, যেগুলো এড়ান সম্ভব না। আমরা কেন 500 টাকা বা 5,000 টাকা বা 5 লাখ টাকার বিনিময়ে ভোট বিক্রি করব? ভোট কি বিক্রির জিনিস ভাই? না। আপনি ভোট বিক্রি করলেন মানে আপনার বাকশক্তিটা বিক্রি করে দিলেন, আপনার কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেললেন। আর যখনই আপনারা সিদ্ধান্ত নেবেন যে না, আমরা নিজেরা ভোট বিক্রি করব না, অসাধু কোনো প্রার্থীকে নির্বাচিত করব না, যখন একজন প্রার্থীকে নির্বাচিত করব অবশ্যই তার সব সাইডগুলা দেখে শুনে বিবেচনা করে, যদি আমি মনে করি বা যদি আপনারা মনে করেন যে না, তাকে দিলে সে সাধারণ জনগণের উপকারে আসবে বা আমাদের সমাজটা বা দেশটা বা আমার জেলা, আমার উপজেলা, যেখান থেকে তারা আমি নির্বাচিত করব, অবশ্যই এটা চিন্তা করবো যে আমার উপজেলাটা অবশ্যই যেন উন্নত হয়। আমি টাকার বিনিময়ে কখনো ভোট বিক্রি করব না। যাচ্ছি 1 নম্বর পয়েন্টে। সে ধরেন একজন গৃহস্থ যখন তার ফসল ফলায়, 1 কেজি ধানের দাম পায় কত? 20 টাকা, আনুমানিক 20 টাকা। আর বাজারে এসে একজন ক্রেতা যখন 1 কেজি চাউল কিনতে যায়, চাউলের দাম 60 টাকা। তাহলে এখানে ফারাক কতটুক?
তাহলে ওই যে আপনারা যে ভোট কিনছে 5 লাখ টাকা বা 5,000 টাকা আপনার থেকে যে ভোট কিনছে, ওই ভোটটার যে টাকাটা কোথ থেকে উঠলো এবার আপনারা দেখেন বা বোঝেন। অসাধু নেতারে নির্বাচিত করছেন, যার কারণে এই ডোনেশনগুলা আপনাদের দেওয়া লাগে বা আমাদের দেওয়া লাগে। তো নিজেদেরও কিছু কর্তব্য আছে, রাজনৈতিক দলেরও কর্তব্য আছে। আশা করি সামনের নির্বাচনে অবশ্যই আপনারা কেউ ভোট বিক্রি করবেন না। আর নির্বাচন এত আহামরি কিছু না। এই মুহূর্তে নির্বাচনের চাইতে যেটা বড় সফলতা এনে দিতে পারে সেই কাজটা হচ্ছে, দেশ সংস্কার চলছে, সংস্কার করুক। ডক্টর ইউনূসকে আমরা অবশ্যই 5টা বছর টাইম দিই, তাহলে দেশে স্থিতিশীলতা কিছু হলেও ফিরে আসবে। কারণ তার কোনো কর্মী নাই, ডক্টর ইউনূসের কোনো কর্মী নাই, যার কর্মী পালা লাগবে না, যার দল চালানো লাগবে না, দল মত নির্বিশেষে সে একজন সরকার। তাকে ছাত্র জনতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট প্লাস আমরা সকলে মিলে ডক্টর ইউনূসকে জোর করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছি। অবশ্যই তাকে দরকার সময় দেওয়া, দেশটা নতুন করে গড়ার জন্য। আপনারা কেউই নির্বাচনের জন্য এত চাপ প্রয়োগ করবেন না আশা রাখছি। রাজনৈতিক দলগুলোরা বলছি, আপনারা কোনো দলেই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেশটারে ধ্বংসের মুখে দেবেন না, এতটুকু আশা রাখতে পারি আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আপনাদের মতো উচ্চ নাগরিক না, আমি সাধারণ একজন নাগরিক, খেটে খাওয়া একজন মানুষ। সেই হিসাবে আমি যতটুকু মনে করি আর কি ততটুকুই বলার চেষ্টা করি, বা যতটুকু আমার কাছে আমার দায়িত্ব বা দায়িত্বশীলতা ততটুকু বলার চেষ্টা করব, এর বেশিও না কমও না। ভাই, আপনি যখন একটা ভোট কিনবেন, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, ঠিক আছে, আপনি যদি অসাধু নেতা না হয়ে আপনার যদি ইচ্ছা থাকে দেশ সেবায় নিজেকে জড়াবেন, তাহলে তো ভাই আপনাকে টাকা দিয়ে নির্বাচন করতে হবে না, টাকার বিনিময়ে নেতা হতে হবে না, টাকার বিনিময়ে একটা দলকে সরকার গঠন করতে হবে না। তাহলে টাকার বিনিময়ে যদি অবশ্যই না করি, সেক্ষেত্রে আমরা জনসাধারণের উপকার করতে পারবো বা জনসাধারণের খেজমত করতে পারবো, আমার দেশটারে আমি উন্নত করতে পারবো। আর যদি টাকার বিনিময়ে আমি নিজেকে নির্বাচিত করে নিয়ে আসি, তাহলে দেশ সেবায় আমার নিজেকে কখনো আমি উন্মুক্ত করতে পারবো না। কারণ আমার টাকার মায়ার চাইতে জনগণের মায়া কখনো বেশি হবে না। তাই বলছি, আপনারা যারা টাকা দিয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, কাল কিয়ামতের মাঠে অবশ্যই আপনারা হিসেব মিলাতে পারবেন না ভাই। টাকার নির্বাচন বাদ দেন, টাকা বাদ দিয়ে যদি আপনার দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, অবশ্যই আপনি সততার সঙ্গে টাকার বিনিময় নয়, ভালোবাসার বিনিময়ে সংসদে যাওয়ার চেষ্টা করবেন। আর দেশ সেবায় যদি নিজেকে তুলে ধরতে চান, অবশ্যই আমাদের এখনকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করুন, দেশ সংস্কার করুক, বা সিন্ডিকেটগুলো সব ধ্বংস করে দিক। সিন্ডিকেট আমাদের প্রয়োজন নাই, সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ সাধারণ জনগণ দেখতে চায়। সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ সাধারণ জনগণ দেখতে চায়। গৃহস্থ যদি ধান বেচে 20 টাকা কেজি বেচবো, ক্রেতা তখন 30 টাকা 35 টাকা কেজি চাউল খেতে চায়। তো এটাই আমাদের আশা বা এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের কাম্য। তো এ পর্যায়ে আমি বললাম গত পর্বে যে কথাগুলো বলেছিলাম, যে অনলাইন অ্যাক্টিভিস্ট, ছাত্র জনতা বা সুশীল সমাজের কিছু কিছু লোক নিয়ে আমাদের এমন একটা প্রতিষ্ঠান করা উচিত, যেই প্রতিষ্ঠান দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে থাকবে। যেই দলই ক্ষমতায় আসুক, যেই দলই সরকার গঠন করুক, সে দলকেও দেখার লোক থাকবে, প্রতিষ্ঠান থাকবে, বিরোধী দলকেও দেখার মতো একটা প্রতিষ্ঠান থাকবে। যখন আমরা ছাত্র জনতা, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সুশীল সমাজের
কিছু সংখ্যক লোক নিয়ে যখন আমরা একটা প্রতিষ্ঠান গঠিত করব, তখন তাদের জন্য একটা আইনও করব, যে আইনটা আমি বলতেছি এই আইনটা করার কথা, শুধু দেশ সংস্কার চলছে, সেই কারণে ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে আপনি এমন একটা আইন করবেন যে প্রতিষ্ঠানটা আপনি বানিয়ে থুয়ে যাবেন, বা যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করবেন, এই প্রতিষ্ঠানে এইরকম একটা পাওয়ার দিয়ে থুয়ে যাবেন, এইরকম একটা জায়গায় তাদের সেটিং করে দিবেন, যাতে যেই দল ক্ষমতায় আসুক, সরকার গঠন করুক, অবশ্যই জানি তাদের কোনো ক্ষতি বা তাদের কোনো হুমকি দামকি এগুলো দিয়ে কেউ তাদেরকে দামিয়ে রাখতে না পারে। দামিয়ে রাখলে তাহলে কোনো উপকারে আসবে না, দামিয়ে রাখলে কোনো উপকারে আসবে না। সেই ক্ষেত্রে এমন একটা আইন বানান বা এমন একটা আইন প্রণয়ন করুন যাতে ওই প্রতিষ্ঠানেরও জবাবদিহিতা থাকবে, সরকার বিরোধী দল দুইজনের জবাবদিহিতা ওই প্রতিষ্ঠানের কাছে দেওয়া লাগে। প্রতিষ্ঠানে সবাই ভালো হবে তা না, প্রতিষ্ঠানে সবাই খারাপ হবে তাও না। টাকার বিনিময়ে সবাই নিজেকে বিক্রি করে না। ডক্টর ইউনূস স্যাররা আমি বলছি, টাকার বিনিময়ে সকলেই কিন্তু সকলের বিক্রি করে না। যেটা আপনি আপনার জায়গার থেকে করতে চাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন, যে দেশের জন্য কিছু করবেন, আপনাকে যেহেতু আমরা দায়িত্ব দিছি, আপনি কারো হুমকি দামকি এগুলোতে নিজেরে দামিয়ে রাখবেন না। আপনাকে নিয়ে এসেছে এই দেশের ক্ষমতায়, আপনি নিজে আসেন না, আপনাকে নিয়ে এসেছে এদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা। সেই ক্ষেত্রে আপনার এখানে নিজেকে দামিয়ে রাখার মতো কোনো রাস্তা আমি দেখি না। আপনি শক্ত হন বা আপনি এইরকম একটা প্রতিষ্ঠান অবশ্যই করবেন, আমি আশা রাখছি আপনার উপরে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো আপনার এই আইন প্রণয়ন করা বা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার একটা সুফল পেতে পারে। স্যার, যদি সিন্ডিকেট ভাঙতে চান, অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠানের দরকার আছে। আপনি দুদক বানিয়ে রাখছেন, আপনি ওই র্যাব বাহিনী বানিয়ে রাখছেন, অমুক তমুক বানিয়ে রাখছেন, কোনটাই কাজে দিবে না। এদের ধরার মতো যদি একটা প্রতিষ্ঠান সৃষ্টি না হয়, যারা থাকবে রাজনীতির বাইরে, যারা থাকবে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের হয়ে কাজ করবে, তাদের থাকবে না কোনো দল, তাদের থাকবে না কোনো রাজনৈতিক পরিচয়। ঠিক সেই রকম ব্যক্তি করে দিয়েই আপনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করুন, আর সকলকেই যাতে এই প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে সাধারণ জনগণের হয়ে কাজ করতে পারে, এই আইন প্রণয়ন করে সকলকেই একটু ভবিষ্যতে উন্নত হওয়ার মতো একটা রাস্তা বা আমাদের দেশের শান্তির জন্য একটা রাস্তা আপনি করে যাবেন, এতটুকু আশা আপনার কাছে। আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে দর্শক, তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই সাধারণ জনগণ বা দেশে বিদেশে প্রচার করার ব্যবস্থা করবেন, যে আমি ক্ষুদ্র একজন নাগরিক, সাধারণ একজন নাগরিক হয়ে যে কথাগুলো বলতেছি, কথাগুলো কতটুকু কি। আমি গতকাল এয়ারপোর্টে গেছি, যা দেখলাম, যেমন অন্য অন্য দেশ থেকে যদি আমাদের বিদেশে যাইতে টাকা লাগে 7 লাখ 8 লাখ টাকা লাগে সৌদি যাইতে, দালালের মাধ্যম দিয়ে 7 লাখ 8 লাখ টাকা লাগে সৌদি যাইতে। তো যখন দেশ সংস্কার হচ্ছে, তখন এগুলা দিক দিয়েও কিন্তু দেখা দরকার। আমি এই ব্যাপারে কথা আজকে বলতে চাচ্ছি না, তারপরে সীমিত কিছু ব্যাখ্যা আমি দিয়ে রাখতে চাই। যেমন একজন লোক সৌদি যাইতে লাগে 7 লাখ টাকা, আর এই সৌদি যদি ইন্ডিয়া থেকে যায় টাকা লাগে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ, 2 লাখের উপরে না। কেন? একমাত্র সিন্ডিকেটের কারণে। যখন একজন প্রবাসী প্রবাস করতে যায়, তখন তার ভিটা বাটি সব কিছু বিক্রি করে দালালের হাতে উঠিয়ে দেয়, বা কিস্তিতে টাকা টানে, ধারে সুদে টাকা টানে। তাই ওই লোকটার সুখ বিক্রি করে ওই বিদেশে যাচ্ছে, কিন্তু
বিদেশ যাও কি হয়, অনেকেই ঘুরে আসে, আবার অনেকে সফলতাগামী হয়। 7 লাখ তো লাগার কথা না, 5 লাখ তো লাগার কথা না। বাইরের দেশ যদি 2 লাখ যেতে পারে, আমার দেশে 2.5 লাখ লাগবে। তো 7 লাখ কেন লাগে? 7 লাখ লাগে শুধুমাত্র এই সিন্ডিকেটের জন্য। আমি এই ব্যাপারে কথা বলবো, এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। এই ব্যাপারে আমি 3য় পর্বেই আপনাদের সামনে কথা কওয়ার চিন্তা ভাবনা রেখে যাচ্ছি। তো আপনাদের কাছে আবারও আমি একটা কথাই বলতে চাই, যে আমি যদি নিজেরা বিক্রি করে দিই, আমার বাক স্বাধীনতা যদি বিক্রি করে দিই, তাহলে আমি আমার নেতারে ধরতে পারবো না। আর যদি বাক স্বাধীনতারে বিক্রি না করে দিই, তাহলে আমার নেতারে আমি জামা কাপড় ছাড়া করতেও এক পাও পিছু হাঁটবো না। কারণ আমি তো নিজেরে বিক্রি করি নাই। আমি যদি নিজেরে বিক্রি করতাম, তাইলে নেতার কাছে আমি যাওয়ার পারতাম না, কথা বলতে পারতাম না। আর নেতা যখন আমি সিলেক্ট করব, তখন দেখে শুনে সিলেক্ট করব। তারপরেও যদি সেও খারাপ হয়, তাহলে তারে জামা কাপড় ছাড়া করতে এক পাও পিছু বা হবো না। কারণ আমি টাকার বিনিময়ে তার কাছে বিক্রি হই নাই। সে আছে সমাজ সেবা করার জন্য, দুর্নীতি করার জন্য না, টেন্ডারবাজি করার জন্য না। এই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে চাইলে অবশ্যই আমাদের নিজেদেরও সতর্ক থাকতে হবে, নিজেদের চরিত্রও ভালো করতে হবে, বা আমরা যে নেতা নির্বাচিত করব তাদের চরিত্রও কীরকম দেখে নিতে হবে, তাদের চরিত্র ঠিক করতে হবে। আপনারা যে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করেন যে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলেন আমার কথা ঠিক না ভুল? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কথাগুলো বলবেন যে সঠিক কথা বললাম না ভুল কথা বললাম। চাঁদাবাজি বন্ধ করা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আমি আমার জায়গা থেকে মনে করি সম্ভব। এই কারণে সম্ভব, সিন্ডিকেট যখন না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই কথাটা চিন্তা করবেন। যখন আপনার সিন্ডিকেট থাকবে না, তখন কিন্তু আপনার চাঁদাবাজি আপনি বন্ধ হয়ে যাবে। আপনি যান সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, লঞ্চ ঘাট, চাউলের আড়ত, অমুক জায়গা তমুক জায়গা, এগুলো জায়গা যান হচ্ছে চাঁদাবাজি করার লেগে। সিন্ডিকেট তৈরি করে রাখছেন। মাস শেষে যখন এই বড় ভাই চান্দা চাইছে 5 লাখ টাকা, ওই ব্যবসায়ী আপনাকে 5 লাখ টাকা চান্দা দিছে, আপনি 20 লাখ টাকা খরচা হয়ে এমপি হয়েছেন। ওই টাকা তোলার লেগে ওই ব্যবসায়ীর কাছে যা হেঁটে 2 লাখ টাকা চান্দা নিয়েছেন। ওই ব্যবসায়ীকে আমাকে কম দামে জিনিস খাওয়াইব? এটা কি আশা করা যায়? আপনি যেমন 500 টাকাতে ভোট কিনে নির্বাচিত হয়েছেন, 500 টাকার বিনিময়ে তুলতেছেন হচ্ছে 5 লাখ টাকা চান্দা। ওই রকম ওই ব্যবসায়ী 2 লাখ টাকা আপনারা যদি চান্দা দেয়, আমার তো 6 লাখ টাকাও কামাই করে নিব। এইরকম যদি চাঁদাবাজি বন্ধ না করতে পারেন, এইরকম রাজনৈতিক দলের আমি মনে করি আমাদের এই বাংলাদেশে রাজনৈতিক করার মতো কোনো অধিকার থাকে না, বা থাকা উচিত না। চাঁদাবাজি বন্ধ হবে না কেন? তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আপনারা দয়া করে, আমি হয়তো এলোমেলোভাবে বললেও আপনারা গুছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, গুছিয়ে নেবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমি কথা বলা শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে 3য় পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।